মাধ্যমিকের ভূগোল সিলেবাসের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আজকের আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। শুধু ডিটেলসে জানা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা এই টপিকটা থেকে যত রকমের প্রশ্নপত্র হয় সমস্ত প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমেই আমরা জানব যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বিষয়টা কি। দেখো, এটা আমি সূর্যকে এঁকেছি, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, পৃথিবীর ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। এটা হচ্ছে কি বায়ুমণ্ডলের সর্বোচ্চ সীমা, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থান করছে। একটু ব্যাপারটা বুঝে নাও। মনে করো এটা পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে একটা গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে। এই গ্যাসীয় আবরণটাকেই বলা হয় বায়ুমণ্ডল। এর বিস্তার এই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার। এটাকেই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এটা হলো আমাদের ভূপৃষ্ঠ, এটা হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ সীমা, আর সূর্য আছে অনেক ওপরে। এবারে এই সূর্য থেকে সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর দিকে আপতিত হয় বা পৃথিবীর দিকে এগিয়ে আসে। বায়ুমণ্ডল ভেদ করে দেখো পৃথিবীর দিকে এগিয়ে আসছে, এবং পৃথিবীতে এগিয়ে এসে প্রথমে এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এটাই মূল বিষয়, যে সৌররশ্মি প্রথমে বায়ুমণ্ডলকে ভেদ করে ঠিকই, কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। ও প্রথমে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপরে পরোক্ষভাবে কয়েকটা পদ্ধতির মাধ্যমে এই বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়। এটাই হলো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতির বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এখান থেকে জানলাম যে সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর দিকে এগিয়ে আসে বায়ুমণ্ডল ভেদ করে, কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, প্রথমে উত্তপ্ত করে ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে। তারপরে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর কতকগুলো পরোক্ষ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সেই পরোক্ষ পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্যই তিনটি। 1 নম্বর বিকিরণ বা রেডিয়েশন, 2 নম্বর পরিবহন বা কনভেকশন, 3 নম্বর পরিবহন বা কন্ডাকশন। এখানে খেয়াল করবে পরিচলন কনভেকশন ভিসি, পরিবহন কন্ডাকশন ডিউসি, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আরো বেশ কতকগুলো পরোক্ষ পদ্ধতি আছে, অ্যাডভেকশন, লিনতাপ, প্রস্রবণ ও আগ্নেয়গিরি, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, আমরা এই পদ্ধতিগুলো সম্পর্কে এবারে জানার চেষ্টা করব। প্রথমেই দেখো বিকিরণ পদ্ধতি। এই বিকিরণকে ইংরাজিতে বলা হয় রেডিয়েশন। বিষয়টাকে ভালো করে বুঝে নাও। এই যে আমি ছবিটা এঁকেছি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। সৌর রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হয়েছে, ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করেছে। উত্তপ্ত করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর কোনো মাধ্যম ছাড়াই, আবার বলছি, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর কোনো মাধ্যম ছাড়াই এইভাবে বৃহৎ তরঙ্গ রূপে, ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে, এসে আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, করে বৃহৎ তরঙ্গ রূপে এইভাবে প্রতিফলিত হয়ে বা বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অর্থাৎ এখানে কোনো মাধ্যম থাকে না। মাধ্যম মানে তরল, কঠিন বা গ্যাসীয়, এই যে কোনো মাধ্যমকে বলা হয়। তাহলে এখানে আমরা কি জানলাম না, সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠকে প্রথমে উত্তপ্ত করছে, তারপর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে
বৃহৎ তরঙ্গ রূপে সৌররশ্মি পুনরায় মহাশূন্যে ফিরে যাওয়ার চেষ্টা করছে, আর ফিরে যাওয়ার পথেই অর্থাৎ বিকিরিত হওয়া বা প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলকে কোনো মাধ্যম ছাড়াই উত্তপ্ত করছে। এই পদ্ধতিটাকেই বলা হবে বিকিরণ বা রেডিয়েশন। ঠিক আছে, বিষয়টা একটু আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই। দেখো, একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। মনে করো আমি একটা মোমবাতি এঁকেছি, ঠিক আছে। এই যে মোমবাতিটা আমি আঁকলাম, এই মোমবাতিটা জ্বলছে। এখানে মনে করো একটা কিছু লোহার বস্তুকে রাখলাম, ঠিক আছে। লোহার বস্তুটাকে রাখার পর এখান থেকে যে শিখাটা গেল, গিয়ে লোহার বস্তুটা প্রথমে উত্তপ্ত হলো। বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হচ্ছে না, তারপর ওই লোহার বস্তু থেকে তাপ প্রতিফলিত হয়ে এই বায়ুমণ্ডলটাকে বা এই অংশটাকে উত্তপ্ত করবে। এটাই হচ্ছে গিয়ে রেডিয়েশন পদ্ধতি। তাহলে এবারে আমরা এই সংজ্ঞাটা আমরা কিভাবে দেওয়ার চেষ্টা করব। না, দেখো, কোনো জড় মাধ্যম ছাড়া বা বস্তুগত মাধ্যম ছাড়া যে পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাকেই আমরা বলবো বিকিরণ বা রেডিয়েশন। ঠিক আছে, এখান থেকে আমাদের বেশ কয়েকটা এই বিকিরণ পদ্ধতি থেকে আমাদের বেশ কয়েকটা কথা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এই যে এতগুলো পদ্ধতি আছে, এতগুলো পদ্ধতির মধ্যে সব থেকে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ সর্বাধিক পরিমাণে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই বিকিরণ পদ্ধতিতে। এটা কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। আর কি জানবো না, এই বিকিরণ পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, তো জড় মাধ্যম ছাড়াই এই পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এছাড়া আর কি আমরা জানবো, এই বিকিরণ পদ্ধতিটা স্থলভাগে বেশি হয়, কিন্তু জলভাগে খুব একটা বেশি হয় না, অর্থাৎ জলভাগ অপেক্ষা স্থলভাগেই বিকিরণ পদ্ধতির পরিমাণটা বেশি হয়। আর কি জানবো আমরা, দুপুর 12টার সময় সব থেকে বেশি পরিমাণে বিকিরণ হলেও ভূপৃষ্ঠ থেকে দুপুর 12টার সময় সব থেকে বেশি পরিমাণে বিকিরণ হলেও বায়ুমণ্ডল কিন্তু সব থেকে বেশি উত্তপ্ত হয় দুপুর 2টোর সময়। এছাড়াও দেখো, এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, এটা আমরা জানি যে তত তাপমাত্রা কমতে থাকে। কি হারে কমে না, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায়, যাকে উষ্ণতা নর্মাল ল্যাপস রেট বলা হয়। এই এর জন্য বা এর কারণ হিসাবে আমরা এই বিকিরণ পদ্ধতিকে আমরা দায়ী করতে পারি। অর্থাৎ বিকিরণ পদ্ধতির জন্যই কিন্তু পৃথিবীর উচ্চ স্থান শীতল হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। এই তথ্যগুলো মোটামুটি এখান থেকে জানলেই হবে। এবারে জানবো আমরা পরিচলন পদ্ধতি। এই ছবির দিকে লক্ষ্য করো, সূর্যরশ্মি ওই ক্ষুদ্র তরঙ্গ রূপে, আবার বলছি, তরঙ্গ রূপে আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর উত্তপ্ত ভূপৃষ্ঠ হালকা হয়, বায়ুটা হালকা হয়, উষ্ণ হয়, হয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়। উঠে যাওয়ার পরে এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়। সেই শূন্যস্থান পূরণ করার জন্য শীতল বায়ু, উপরের বায়ুমণ্ডলের উপরে শীতল বায়ু এই শূন্যস্থানটা পূরণ করার জন্য নিচের দিকে, শীতল ভারী বায়ু শূন্যস্থানটা পূরণ করার জন্য নিচের দিকে নেমে আসে। এসে এইভাবে উলম্বভাবে এবং চক্রাকারে, দেখো উলম্ব তো বটেই, এবং কি চক্রাকারে, দেখো চক্রাকারে এই যে বায়ু চক্রাকার আবর্তন এবং উলম্ব আবর্তনের প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। ওই পদ্ধতিটাকে আমরা বলবো পরিচলন বা কনভেকশন। শুধু এটুকু জানলেই চলবে। নেক্সট, এবারে আসছি আমরা পরিবহন, যাকে বলা হয় কন্ডাকশন। এটা কেমন না, এটার ক্ষেত্রে তোমার জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে। তার আগে একটা তোমার এক্সাম্পল বুঝে নাও। মনে করো এটা একটা উত্তপ্ত লোহার বল।
এর পাশে আর একটা উত্তপ্ত লোহার বল যদি মানে সরি, এটা একটা উত্তপ্ত লোহার বল, এটা ঠান্ডা শীতল বল। এই বলটাকে যদি এর সঙ্গে স্পর্শে আনা যায় তখন কি হবে, এখান থেকে উত্তাপগুলো অণুর আকারে এখানে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত দুজনের তাপমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তাপমাত্রাটা এই ঠান্ডা বলটা বা শীতল বলটার দিকে চলে আসবে। এই কনসেপ্টটাই আমাদের এখানে কাজে লাগবে। অর্থাৎ প্রথমে আমাদের ভূপৃষ্ঠ খুব উত্তপ্ত হয়ে যায়, মনে করো এটা একটা স্তর, এই স্তরটা ক্ষুদ্র তরঙ্গের প্রভাবে ভূপৃষ্ঠ এই স্তরটা উষ্ণ হয়ে গেল, কিন্তু ভেবে দেখো এই স্তরটা সেভাবে উষ্ণ নয়। তখন কি হচ্ছে, এখান থেকে বায়ুর অণুগুলো কি হচ্ছে এই স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, পরে এই স্তরটাকে উষ্ণ করছে। আবার এই স্তরটা উষ্ণ হওয়ার পর এই দুটো সমান হয়ে যাওয়ার পর আবার এখান থেকে বায়ুর অণুগুলো আবার এই স্তরটায় গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ এইভাবে স্তর বাই স্তর, ঠিক আছে, এক বস্তু থেকে আর এক বস্তুতে, অবশ্যই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে বায়ুর উলম্ব চলনের ফলে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় যে পদ্ধতি থেকে, তাকেই আমরা বলবো পরিবহন। অর্থাৎ এখানেও কিন্তু বায়ুটা উলম্বভাবে প্রবাহিত হয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে প্রবাহিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এই পদ্ধতিটাকেই আমরা বলবো পরিবহন। এটাকে সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারবো না, পাশাপাশি অণুর সংস্পর্শে উষ্ণতা স্থানান্তরিত হয়ে যে পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত করে তাকেই আমরা বলবো পরিবহন বা কন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমরা এবার এই কয়েকটা পদ্ধতি সম্পর্কে জেনে নেব। দেখো, ফার্স্ট আসছে অ্যাডভ্যাকশন। এটা কেমন জিনিস না, এতক্ষণ পর্যন্ত সবগুলোই দেখো প্রায় উলম্ব, এও উলম্ব, এও কিন্তু উলম্ব। এই একটা পদ্ধতি আছে যেটা কিনা আমাদের ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে, মানে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে বা সমান্তরালভাবে যখন বায়ুর দ্বারা ভূপৃষ্ঠের অনুভূমিক বা সমান্তরালভাবে উষ্ণতা স্থানান্তরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তখন তাকে বলা হয় অ্যাডভেকশন। ব্যাপারটা একটু দেখে নাও। মনে করো এই জায়গাটার বায়ুটা উষ্ণ হয়ে আছে, ঠিক আছে, বায়ু প্রবাহের প্রভাবে এই জায়গাটার বায়ু শীতল হয়ে আছে। তাহলে এই বায়ুটা বায়ু প্রবাহের দ্বারা এখান থেকে এদিকে স্থান পরিবর্তন করে এই অংশের বায়ুকে কি করলো, উত্তপ্ত করলো। এই পদ্ধতিটাকেই বলা হবে অ্যাডভ্যাকশন। তাহলে এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। কেমন প্রশ্ন? কোন পদ্ধতিতে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, বা ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহের দ্বারা কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? সেটা হবে কি, অ্যাডভেকশন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্ন এখান থেকে আসতেই পারে, যদিও আমি শেষে একটা প্রশ্নের চার্ট দিয়ে দিচ্ছি। নেক্সট, নীল দাব। এটা কেমন না, ভূপৃষ্ঠের উষ্ণ বায়ু উপরে উঠে গেল, বায়ুমণ্ডলের উপরে উঠে গেল, সেখানে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে ঠান্ডা হলো, এবং ঘনীভবন ঘটার সময় যে নীল তাপ ত্যাগ করে, এই নীল তাপটা ত্যাগ করে বায়ুমণ্ডলকে কি করে, উত্তপ্ত করে। নেক্সট, প্রস্রবণ। এখানে প্রস্রবণ মানে উষ্ণ প্রস্রবণ। আপনা-আপনি যখন ভূপৃষ্ঠের কোনো ছিদ্র থেকে ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে তাকে আমরা বলবো প্রস্রবণ। আর যদি সেই জল উষ্ণ হয় তাকে বলবো আমরা উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণ প্রস্রবণের প্রভাবও কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এছাড়া আগ্নেয়গিরি থেকে যে অগ্ন্যুৎপাতগুলো হয়, সেই অগ্ন্যুৎপাতের প্রভাবও কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, কারণ ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। নেক্সট, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ। এটা কেমন জিনিস না, আমাদের ভূ অভ্যন্তরে এবং পৃথিবীর বাইরে বিভিন্ন রকমের তেজস্ক্রিয় পদার্থ আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম। এগুলো কি করে, এগুলো যখন বিভাজন হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তার প্রভাবেও কিন্তু বায়ুমণ্ডল কম বেশি
উত্তপ্ত হয়। তাহলে মোটামুটি আমরা এই পদ্ধতিগুলো জানলাম। এইবারে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। এই একটা বিষয় এসছে, প্রত্যক্ষ পদ্ধতি। এটা আমি আগে বলি, এই প্রত্যক্ষ পদ্ধতিটা কি। এতক্ষণ যে পদ্ধতিগুলো বললাম সবই কিন্তু পরোক্ষ পদ্ধতি, অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতেই বায়ুমণ্ডল সব থেকে বেশি উত্তপ্ত হয়। কিন্তু এই জিনিসটা কেমন না, আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যখন সূর্য থেকে যখন সৌর রশ্মিগুলো বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠের দিকে আসছে, তখন বায়ুমণ্ডলে যেসব অ্যারোসোলগুলো থাকে, বিভিন্ন ধূলিকণা লবণকণা যেগুলো থাকে, ওই লবণকণা বা ধূলিকণাগুলো কিছু পরিমাণ সৌর রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এটাই হলো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, এবারে আমরা জানবো এই টপিকটা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। না, এখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন হতে পারে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি উল্লেখ করো। তখন আমরা কি অ্যান্সার দেব, এই 3টে পদ্ধতি বিকিরণ, পরিচলন আর পরিবহন পদ্ধতিটাকে চিত্র সহ আমাদের আলোচনা করতে হবে। কিংবা এমনও দিতে পারে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো উল্লেখ করো, মানে আমরা এই 3টে পদ্ধতি লিখব। কেউ পারলে এছাড়াও দিয়ে এগুলোর জাস্ট নাম লিখে দিতে পারো। এছাড়া আমাদের আর কেমন প্রশ্ন করতে পারে, অবজেক্টিভ আকারে 1 নম্বরের প্রশ্ন করতে পারে বা 2 নম্বরের প্রশ্ন করতে পারে। বললো বিকিরণ এবং পরিচলন পদ্ধতি বলতে কি বোঝো, বা বলতে পারে বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝো, বা প্রয়োজন যে কোনো একটা সংজ্ঞা অ্যাডভার্সান লিঙ্ক যে এগুলো দেবে না, এই অ্যাডভার্সান মধ্যে এই 4টের মধ্যে এখান থেকে যে কোনো একটা সংজ্ঞা দিতে পারে। আর তো যে অবজেক্টিভগুলো হবে সেগুলো আমি শেষে দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলোর অ্যান্সার করো। ঠিক আছে, আর এর মধ্যেখান থেকে আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দেবে, এই অ্যাডভেকশন আর পরিবহন এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্য কি, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর যে যেখান থেকেই তোমরা দেখছো, যে স্কুল থেকে তোমরা দেখছো, অবশ্যই স্কুলের নাম দেওয়ার চেষ্টা করবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কি করণীয় তোমরা নিশ্চয়ই জানো, আমি আর বলার চেষ্টা করব না। তবে একটা কথা বলবো, এই রকম ক্লাস তোমরা পেতে চাও কিনা আমাকে অবশ্যই আরেকবার কমেন্ট করে জানাবে। ঠিক আছে।